সেদিন তারাপীঠ গেছিলাম। খুব ইচ্ছে করছিল, কাছেই তো বোলপুর। একটি বার যদি যেতে পারতাম। এত কাছে এসেও যাওয়া হয়নি সেদিন। সেই দুঃখ ঘোচাতে বরমশাই তার একদিন পরেই রাতে বলল, কাল সকালে বোলপুর যাব। কোনো প্ল্যান ছাড়াই সকালে উঠে গাড়িতে জিপিএস সেট করে চললাম রাঙামাটির দেশ শান্তিনিকেতন। জ্যৈষ্ঠীর প্রখর রোদ আর বীরভূমের ধুলোর হাওয়া সব উপেক্ষা করে চললাম রবি ঠাকুরের দেশ দেখতে। আমি যে খুব সাহিত্যপ্রেমী বা রবি ঠাকুরের প্রতি যে আমার প্রখর অনুরাগ রয়েছে তা নয়। বাঙালি হয়ে জন্মেছি তো, রবীন্দ্রনাথ আমাদের আত্মস্থ করতে হয় না, আমরা রবীন্দ্রনাথকে অনুভব করি। লাল কৃষ্ণচূড়া আর দুপাশে সারি সারি সোনাঝুরি গাছ স্বাগত জানালো আমাদের বীরভূমে। আর ঝিঝি পোকার শব্দ, দিনের বেলাও এত প্রখর ঝিঝি পোকার শব্দ শোনা মনে হয় এখানেই সম্ভব। 3 ঘন্টা কন্টিনিউ বাইক চালানোর পর অবশেষে এসে পৌঁছালাম সেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই কোপাই নদীর ধার। সত্যি ছোট্ট নদী, সেই সহজ পাঠ থেকে শুরু করে কাবুলিওয়ালা, প্রেমের গান, আরো কত কি। এই বীরভূমের অলিতে গলিতে কত গান গল্প পড়ে বড় হয়েছি, অনুভব করেছি। তাকে একটিবার চোখে দেখার সুযোগ মনে হয় কোনো বাঙালিই ছাড়তে চাইবে না। এই সেই বিশ্বকবি সাজানো বিশ্বভারতী। এখানে আসার আগে বহুবার বহু ভিডিওতে শান্তিনিকেতন দেখেছি, ভিডিওতে যে কতবার ঘুরে নিয়েছি। তবে এইবার সত্যি সত্যি দেখার পালা। এইবার তোমরা ভিডিওতে দেখছো বটে, তবে অবশ্যই একবার শান্তিনিকেতনে এসো। আমরা এসেছিলাম বৃহস্পতিবার, সেই কারণে অনেক মিউজিয়ামই বন্ধ ছিল। বলে রাখা ভালো যে এখানে বুধ আর বৃহস্পতি দুদিন বন্ধ থাকে। তবে ওই যে যতটুকু ছিটেফোঁটা পাওয়া যায় তার আস্বাদন কি আর করতে ছাড়ি। তারপর এই গেট সেই গেট পেরিয়ে অবশেষে এসে পৌঁছলাম বিশ্বভারতীর গেটের সামনে। আর এই সেই 3 পাহাড়ের গাছ। যাই হোক, সবকিছু আবছা, কিছুটা চিনি কিছুটা অচেনা, তাই সব চেনা অচেনা মিলে চিনিয়ে দিতেই দাদাকে পেলাম। আমাদের গোটা রবীন্দ্রভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখাবেন। দেবেন্দ্রনাথ ঠাকুর উনি এই পথ দিয়ে পেরিয়ে চলে যাচ্ছিলেন। এখান থেকে আর 10 কিলোমিটার দূরে একটা রায়পুর গ্রাম, সেই রায়পুর গ্রামে থাকেন জমিদার ভুবন মোহন সিং। আর ওনারই নামে এই যে জায়গাটি আমরা দাঁড়িয়েছি, জায়গাটির নাম ছিল ভুবনডাঙ্গা, আজও পর্যন্ত ভুবনডাঙ্গা নাম আছে। তাই উনি এই পথ দিয়ে যখন পালকিতে করে পেরিয়ে চলে যাচ্ছিলেন বন্ধুর বাড়ি, গ্রীষ্মকালের সময় পালকিওয়ালাকে বলে যে আমাকে একটা গাছের নিচে কিছু সময়ের জন্য নামা বিশ্রাম করবে। রবি ঠাকুরের বাবাকে সাল 1862-তে এই পথ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় এখানে যদি স্বাধীন গাছের নিচে ওনাকে বিশ্রাম করার জন্য নামানো হয়। তার ফলে ওনাকে এই জায়গাটি ভালো লাগে। তিনি ভাবেন যে জায়গাটি কার, এই জায়গাটি আমি চিনতে পারলে একটা আশ্রম করতাম। এই ভাবনা থেকে উনি বন্ধুর বাড়ি যায়, বন্ধুকে বলে যে আসার পথে যে জায়গার মধ্যে আমি কিছু সময় বিশ্রাম করতাম সেই জায়গাটি আমি যদি কিনতে পারতাম, ওই জায়গাটা আশ্রম করতাম, তা একটু খোঁজ করে দেখুন। আর জমিদার মশাই পালকিওয়ালাকে জিজ্ঞেস করেছে ওনাকে কোথায় বিশ্রাম করার জন্য নামানো হয়েছিল। তো পালকিওয়ালা বলে যেখানে আমি নামিয়েছিলাম পুরো চকটা আপনারই, সেই জায়গায় নামিয়েছিলাম। তাহলে ভালো কথা, যখন আপনাকে আমার জায়গা পছন্দ হয়েছে তাহলে তার জন্য আপনাকে এই জায়গাটা ফ্রিতে দিতে চাই, আশ্রম করবেন তো, তার জন্য কোনো পয়সা নেবো না। তুমি রবি ঠাকুরের বাবা বলে এখানেই আমরা আটকে গেলাম, যেহেতু আমি বিনা পয়সায় নেবো না। আমরা ঠাকুর পরিবার লোক, ব্রাহ্ম সমাজের, আমরা দান দক্ষিণে নেবো না। আপনি যদি মূল্য নেন তাহলে জায়গাটা নেবো, না হলে নেবো না। 1862 সালে 1 টাকার মাধ্যমে 20 বিঘে জায়গা ওনাকে দেওয়া হয়েছিল। উনি আশ্রম করার জন্য যেটুকু জায়গা দেখেছিলেন যে এই জায়গাটা আমার আশ্রমের জন্য লাগবে, তখন মূল্য বলেছিল 1 টাকা নেবো। সেই 1 টাকার মাধ্যমে ওনাকে কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রি করে দেওয়া হয়। 20 টাকার মাধ্যমে 1 টাকা জমি, 21 টাকা খরচার মধ্যে এই জায়গাটি দেওয়া। 11 বছর বয়স যখন রবি ঠাকুর ওনার বাবা ওনাকে এখানে নিয়ে এসেছিলেন। উনি কোনো স্কুলে পড়াশোনা করেনি, এই জায়গাতে গাছের তলায় পড়াশোনা করেছিলেন। জায়গা, এখানে জাতীয় সঙ্গীত গানটি লেখা হয়েছিল এই ছাতিমতলায়। সো তোমরা দেখেই নিলে, এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই খোলামেলা পাঠশালা, আর হচ্ছে এটাই সেই বিখ্যাত ছাতিমতলা। রবীন্দ্রনাথ ঠাকুর কবেই সে প্রমাণ করে দিয়ে গেছেন শিক্ষার জন্য কোনো পুঁথিগত বিদ্যা বা কোনো একাডেমিক সার্টিফিকেটের দরকার পড়ে না। তবু কত মানুষ শুধু একাডেমিক্যালি সার্টিফিকেট রয়েছে বলে কত অহংকার করে, তাই না? কত মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সো যাই হোক, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছাতিমতলা, যেখান থেকে অ্যাকচুয়ালি এই বিশ্বভারতীর মানে আশ্রমটা শুরু হয়। আর এই সেই বাড়ি যার নাম আসলে শান্তিনিকেতন। কিনেন তার 1 বছর পর 1863 থেকে 1874 পর্যন্ত বাড়িটি নির্মাণ করতে সময় লাগে। ঠিক যখন 1863 সালের মধ্যে একতলা বাড়িটা কমপ্লিট হয়ে যায়, তখন রবি ঠাকুর বাবার সঙ্গে আসতেন এখানকার বাড়িতে থাকতেন। একদম রবীন্দ্র ঠাকুরের বাড়ি শান্তিনিকেতনের পাশেই রয়েছে উপাসনা গৃহ, যেটা ব্রহ্ম সমাজের মন্দিরও বলতে পারে। মন্দিরটি বেলজিয়াম কাচের তৈরি। এটি সৌন্দর্য ক্যামেরায় ধরা খুব মুশকিল, আর আমার মতোই ফোনের পাতি ক্যামেরা তো নয়ই। খুব ইচ্ছে করছিল, একবার যদি যেতে পারতাম। তবে এখানে ঢোকা যায়, সর্বসাধারণের প্রবেশ রয়েছে, শুধু একটাই শর্ত, সাদা বস্ত্র পরিধান করতে হবে।
এরপরেই আমি যে জিনিসটি দেখাবো সেটি হলো সেই তাল গাছ। সেই কবিতাটির সাথে আমি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই সেই তাল গাছ যাকে ঘিরে লেখা হয়েছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। ক্লাসে সব থেকে লম্বা ছিলাম, তাই আমার এক বন্ধু আমাকে দেখলেই এই কবিতাটি বলতো আমি নাকি তাল গাছ। আজও পর্যন্ত দেওয়া থাকে। এই বটগাছের ছবিটা সহজ পাঠ দেওয়া থাকে, প্রাইমারি বলতে সহজ পাঠ। এই বটগাছে রবি ঠাকুর নাম দিয়েছিল 3 পাহাড়, তাই দেখুন এটাকে 3টে ভাগ করে বানিয়ে রাখা। এর বয়স পাশে সিমেন্টের বাড়িটা বানায়, তার নাম দেওয়া হয় দেহতি বাড়ি। এই দুটি বাড়িতে 14 এরপর দেখলাম রবি ঠাকুরের বাড়ি, মানে রবি ঠাকুরও নিজের জন্য একটা বাড়ি করেছিলেন শান্তিনিকেতন বাদ দিয়েও। তারপর উপাচার্যদের আবাসস্থল আর গ্রন্থাগার। এটি ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের আরও 6খানা বাড়ি আছে, যেটি 6টি ঋতু অনুসারে তৈরি করা হয়েছে। সেই 6টি ঋতুতে 6টা বাড়িতে উনি থাকতেন। তারপরে দেখে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাড়ি, আর তারপর একে একে এখানকার ডাক্তারবাবুর বাড়ি, আর একদম বিশ্বভারতী চত্বরের পেছনে অনেক নাম করা শিল্পীদের বাড়ি আছে। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে আঁকড়ে থাকবেন বলে এখানে বাড়ি করে থেকে গেছেন তারা। ঘুরে বুঝলাম বিশ্বভারতীর অতীতের চেয়ে বর্তমান আরো সুন্দর। কিভাবে সাহিত্য ও শিল্পকে বুকে করে আগলে রেখেছে। এখানকার ছাত্রছাত্রীরা কি সুন্দর তাদের কাজ। তারা আমাদের মতো ছাত্রছাত্রীদের থেকে অনেক অনেক আলাদা। ইস, একবার যদি আবার বাঙালি হয়ে জন্মানোর সুযোগ পেতাম তবে এখানেই পড়তাম। দেখলাম আমার সাথে সাথে আমার সঙ্গীটিও বড় বড় চোখ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শুনছে। বুঝলাম সহজ পাঠে সেই 4 লাইনের কবিতা আর সেই কালো ছবি দেখেই আমরা তো কল্পনাতে কবেই বোলপুর ঘুরে ফেলেছি, তাই সব কিছুই যেন খুব চেনা। রবি ঠাকুরের 3 পাহাড়, তাল গাছ, কোপাই নদী সব চিনি আমি। আমারও যেন ঝাপসা শৈশব কেটেছে এখানে। প্রত্যেক বাঙালি শৈশব কেটেছে এখানে। যদি সুযোগ পাও তবে একবার এসো শান্তিনিকেতনে, আর যদি সুযোগ নাও পাও সুযোগ করে এসো। একবার এসে দেখে যেও এখানকার কত মানুষের রুজিরুটি চলছে রবীন্দ্রনাথ থেকে। অনেক কিছু দেখার বাকি থেকে গেল। কোনো শরতের বিকেলে লাল মাটির পথ দিয়ে হেঁটে, হিমেল হাওয়া গায়ে মেখে, বা কখনো বৃষ্টির পর সোদা মাটির গন্ধে রবীন্দ্রনাথকে অনুভব করা বাকি থেকে গেল আমার। একটু অভিমান থেকে গেল, কোনো কিছুই যেন ছুঁয়ে দেখতে পেলাম না। আর ভ্রমণ গাইড, এখানে পৌঁছে ঘুরে দেখো, সবই অনেক কাছে কাছে, তবে সময় নিয়ে এসো।